ডক্টর আলী রিয়াজ পরিষ্কারভাবে বলছেন, আমরা সবাই মিলে সংবিধান ভঙ্গ করেছি, আমাদের মৃত্যুদণ্ড হতে পারে। তারা প্রচন্ড অখুশি, বেজয় অখুশি। তারা তিরুসকে বলছেন বেঈমান, গাদ্দার। আসিফ নজরুলকে বলছেন ভণ্ডামি করছে। লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস সরকার বিক্রি করে দিয়ে আসছেন, সেজদা করে আসছেন, এমন তির্যক ভাষায় গালিগালাজ তাদেরকে করতেছেন। আমি যদি কথার কথা ধরেই নিই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, সেক্ষেত্রেও তো ডক্টর ইউনূসের থাকার সুযোগ নাই। আমার কাছে অন্য তথ্য আছে। তিনি এখন তার পরিষদ সহ যে কোনো অজুহাতে ছেড়ে যাওয়ার জন্য খুবই ব্যস্ত। ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা এটা নিয়ে পর্যবেক্ষকদের ধারণা, কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক দুইটি টেলিভিশনে আলাপচারিতায় পরিষ্কারভাবে বলছেন যে আমরা সংবিধান ভঙ্গ করে এটা করেছি, শেখ হাসিনা ফিরে আসলে আমাদের মৃত্যুদণ্ড জোর করে দেওয়া লাগবে না, আইনেই আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে, স্বাভাবিক আইনি। তিনি যখনই ভয়াবহ বিপদে পড়েন তখন বিএনপি, জামাত, এনসিপি সহ কতগুলো দলকে ডেকে বলেন, আপনারা আমাকে বসিয়েছেন, আপনারা সাহায্য না করলে সর্বনাশ হয়ে যাবে, বিপর্যয় হয়ে যাবে দেশের। সুন্দর সুন্দর কথাবার্তা বলেন, যেগুলো মনে হয় ইনোসেন্ট কথাবার্তা। আসল কথাটা হলো বিপদে যখনই পড়েন তখন ডেকে ওই কথাগুলো বলেন, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তৃতার ভিতরে বলেছিলেন। বাংলাদেশে এখন তিনটি বিষয় নিয়ে বেশ আলোচনা, টক অব দি কান্ট্রি। প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে আর কিছুই নেই। দ্বিতীয় হচ্ছে মবের মাধ্যমে সবকিছু আদায় করা চলছে, রাস্তাঘাট বন্ধ করে যার যা দরকার সেটা আদায় করে নিচ্ছে। তৃতীয় হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন। আলোচনার সর্বশেষ ধাপে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কি হচ্ছে নাকি ইউনূসের অধীনে নির্বাচন হবে, এটা নিয়েও ব্যাপক আলোচনা চলছে। আমরা সেই বিষয়গুলো একটু খতিয়ে দেখি। অনেকেই বলছেন ডক্টর ইউনূসের পক্ষে কোনোভাবে নির্বাচন ওঠানো সম্ভব না, কেননা তিনি ঢাকার একটি ঘটনাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ঢাকারই নিয়ন্ত্রণ করার ক্ষমতা, যোগ্যতা তার নেই। তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করে তিনি নির্বাচন অনুষ্ঠান করবেন? কাজে এটা তার পক্ষে আদৌ সম্ভব না। তার কথা কি কেউ শুনছে? না, তার কথা কেউ শোনে না। অন্যদিকে তাকে যারা বসিয়েছেন দেশের ভিতরে, এভাবে যারা দাবি করেন, জামাত, শিবির, এনসিপি, তারা বলছেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। কারণ আমরা যে কাজ করেছি, আমাদের দায় মুক্তির দায়িত্ব কে নেবে? এই দায় মুক্তির ব্যবস্থা নিশ্চিত না করে কোনো ইলেকশন হতে পারে না। সংস্কার মুখে মুখে, আসল কথা হলো তাদের দায় মুক্তি। আমেরিকা থেকে নিয়ে আসা ডক্টর আলী রিয়াজ পরিষ্কারভাবে বলছেন, আমরা সবাই মিলে সংবিধান ভঙ্গ করেছি, আমাদের মৃত্যুদণ্ড হতে পারে। তারা নিজেরা স্বীকার করেছেন যে আমাদের মূল টার্গেট ছিল মুক্তিযোদ্ধার চেতনাকে পরাজিত করা, আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, এবং সেজন্যই আমরা পদ্মা সেতু, মেট্রো রেল, বিটিভি ভবনে আগুন দিয়েছি, পুলিশদেরকে আমরা মেরে ফেলেছি। এর সঙ্গে আরো বলেছেন, আমরা 5 তারিখে শেখ হাসিনা সরকারের পতন না হলে অস্ত্র তুলে নিতাম। সেজন্য নাহিদ নাকি ভিডিও বার্তা তৈরি করে রেখেছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ইন্টারভিউতে সেটা বলেছেন। তো অস্ত্র যদি তুলে নিতে হয়, তাহলে অস্ত্র তাদের কাছে ছিল, সে অস্ত্রগুলো কোথায়? এই অস্ত্রগুলো নিশ্চয়ই তাদের দিতে হবে। সরকার পাল্টালে, এখন না হয় তাদের সরকার চিরদিন তো থাকবে না, তখন কি হবে? এই সব প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। ফলে তারা তাদের দায় মুক্তি সহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হতে চাচ্ছে। এর বাইরে গিয়ে কোনো নির্বাচনে তারা সম্মত না। তারা প্রচন্ড অখুশি, বেজয় অখুশি। তারা তিরুসকে বলছেন বেঈমান, গাদ্দার। আসিফ নজরুলকে বলছেন ভণ্ডামি করছে। লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস সরকার বিক্রি করে দিয়ে আসছেন, সেজদা করে আসছেন, এমন তির্যক ভাষায় গালিগালাজ তাদেরকে করতেছেন। জামাত ইসলামও জানে সরকার গঠন তো দূরের কথা, সংসদে আইন অনুযায়ী সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে যে কয়টি সিট লাগবে, যে কয়টি আসন লাগবে, তাও তারা পাবে কিনা তারা এটা নিয়ে সংশয়ে থাকে। ফলে তারাও জানে পরে যারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে যদি নির্বাচন হয়, তাহলে ওনাদের অবস্থা কি হবে। কারণ ওনারা বিএনপির প্রধান নেতা তারেক রহমানের নামের পিছনে ফিমেল অর্গানের নাম বলে যে স্লোগান দিয়েছে, তারেক রহমানের নামের পিছনে খারাপ একটি শব্দ ব্যবহার করে ভার্সিটি টিএসসিতে যে স্লোগান দিয়েছে, তাদেরকে বাস স্ট্যান্ডের দল, চাঁদাবাজির দল, গরুরহাটের দল, এমনকি তারেক রহমানের মাকে নিয়েও যে অশোভন অশ্লীল ভাষায় কথা বলেছেন। তারেক রহমানকে যেমন বলছেন চাঁদা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে।
আবার তারাও যেভাবে ৭১-এর রাজাকার হিসেবে উল্লেখ করেছেন, ফলে দূরত্ব এমন জায়গায় গেছে যে কেউ কারোর প্রতি সংবেদনশীল থাকবে এটা ভাবার কোনো কারণ নাই। ফলে বিএনপি ক্ষমতায় গেলে যে সংবিধান লঙ্ঘন এবং এই যে গণতান্ত্রিক সরকার উচ্ছেদের ঘটনা, বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করা, যেটাকে বলা হয় আত্মঘাতী কাজ করা, এই সকল ঘটনার যে বিচার হবে না এই নিশ্চয়তাকে দেবে। এজন্য এনসিপি, জামাত এবং আন্দোলনের সঙ্গে যারা কথিত চলেছিলেন তারা এখন আতঙ্কিত যে এটা শেষ না করে কোন নির্বাচন হবে না, এবং ইউনুসকে তারা বাইরে যেতে দিতে চান না। আবার বিদেশিরা যারা ইউনুসকে বিশাল কিছু মনে করছিলেন তারা এখন দেখেছেন যে ডক্টর ইউনুস দেশের কিছুই নিয়ন্ত্রণ করতে পারেন না। তাদের হাই কমিশন আছে, এম্বাসি আছে। গোপন রিপোর্টে তারা জেনেছেন ইউনুস শুধু নিজের করাপশনের মামলাগুলো প্রত্যাহার করিয়ে নিয়েছেন, নিজে বিশ্ববিদ্যালয় নিয়েছেন, আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, ডিজিটাল ওয়ালেট ব্যবসার লাইসেন্স নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের থেকে কমিয়ে নিয়েছেন, তার প্রতিষ্ঠানগুলোয় 5 বছর ট্যাক্স দেওয়া লাগবে না, নিজের সুবিধা নিয়েছেন। দেশের অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন কোনো কিছুই তিনি কিছু করতে পারেননি। ফলে এনার সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণা বিদেশিদের এখন আর নাই। ফলে সেখানের কোনো সাপোর্ট পাচ্ছে না। 11টি দেশ সফর করছেন, সেখান থেকে কোনো সাহায্য আসে নাই, বিদেশে সাহায্য নাই। দেশে তাকে যারা আসন করে বসিয়েছিল তারাও এখন তার উপর নাখোশ। বিএনপি চায় তড়িঘড়ি করে নির্বাচনটা করে তারা ক্ষমতা বসতে। আমি যদি কথার কথা ধরেই নিই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, সেক্ষেত্রেও তো ডক্টর ইউনূসে থাকার সুযোগ নাই। আমার কাছে অন্য তথ্য আছে। তিনি এখন তার পরিষদ সহ যে কোনো অজুহাতে ছেড়ে যাওয়ার জন্য খুবই ব্যস্ত। তিনি বুঝতে পারছেন তাকে যারা বসিয়েছিলেন, সাপোর্ট দিয়েছিলেন, তারাই এখন চাচ্ছেন না ওনাকে। তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছেন। তারা বুঝতে পারছেন উনি তাদের সঙ্গে তাদের ভাষায় গাদ্দারি, বেইমানি, বিশ্বাসঘাতকতা করেছেন, লন্ডনে গিয়ে সেজদা করে এসেছেন, সরকার বিক্রি করে দিয়ে আসছেন, তারেক রহমানের সঙ্গে সমঝোতা করে দিয়ে আসছেন। ফলে তারা আর ওনার দায়িত্ব নেবেন না। তবে তারা উনি যেন তেন উপায় নির্বাচন করে বিএনপিকে বসিয়ে দেবেন, এটা তারা রাজি না। কারণ তাহলে তাদের ফাঁসির রজ্জু কে ছড়াবে? একাধিক সমন্বয়ক তো পাবলিকলি বলছেন শেখ হাসিনা ফিরে এলে আমাদের জোর করে সাজা দেওয়া লাগবে না, আইনেই স্বাভাবিকভাবে আমাদের মৃত্যুদণ্ড হবে, যেহেতু আমরা সংবিধান ভঙ্গ করেছি। ডক্টর আলী রিয়াজ তো বলছেন এই যে আমরা যারা বসা আছি আমরা সবাই মিলে সংবিধান লঙ্ঘন করেছি। তাহলে সংবিধান লঙ্ঘন করার পরিণতি কি হতে পারে এটা তারা ভালো করে জানেন। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা এটা নিয়ে পর্যবেক্ষকদের ধারণা কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির এত ভয়াবহ অবনতি হয়েছে, মবের রাজ্য এমনভাবে কায়েম হয়েছে, কোথাও কোনো ব্যবস্থাপনা নাই। এই অবস্থা কিসের নির্বাচন হবে? অন্যদিকে তো নির্বাচনের পক্ষে বিপক্ষে দুইটা গ্রুপ আছে। যারা চান আগে তাদের প্রোটেকশন, তাদের দায় মুক্তি হোক, তাদের কথিত জুলাইয়ের সনদ বাস্তবায়ন হোক। বিএনপি চায় এসব বাস্তবায়ন তো বাইরে বসে করা যাবে না, সংসদ গিয়ে করতে হবে। তাহলে আগে সংসদ নির্বাচন হোক। পরিষ্কার বিভক্ত। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পক্ষে নেই। অন্যদিকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমনা দল সমূহকে 14 দলীয় জোট সহ সিপিবি এবং অন্যান্যদেরকে ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণ আজাদী লীগ, গণতন্ত্রী পার্টি, ন্যাপ এদেরকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচনের যে স্বপ্ন দেখা হচ্ছে, প্ল্যান করা হচ্ছে, সেখানে সার্ভেতে দেখা গেছে বিএনপির পক্ষে 12%, জামাতের পক্ষে 10% এবং এনসিপির পক্ষে 2%। 12, 10, 22 আর 2, 24% মানুষ ভোটের ব্যাপারে মুখ খুলেছে। আর 7% বলেছে আওয়ামী লীগকে ভোট দেবে। 14% বলছে আমরা বলবো না। অর্থাৎ বললে বিপদ হতে পারে। তার রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে এরা বিএনপি বা এনসিপি বা জামাত হলে নিশ্চয়ই বলে ফেলতো, কারণ দেশের পরিস্থিতি যা, তাদের মুখ খুলতে কোনো দ্বিধা থাকার কথা না। তাহলে তারা এমন একটি দল করে যে দলের কথাই স্পষ্টভাবে বললে তাদের বিপদ হতে পারে। তাহলে সেই 14% আর 48% মানুষ বলছে আমরা এখনো মনস্থির করিনি। তা 48, 14, 7 এসব মিলালে দেখা যাবে 29% মানুষ ভোটের কথা বলছেন আর 31% মানুষ বাইরে থাকতেছে। এই 31% মানুষকে নিয়ে ভোটে 71% মানুষ বাইরে থাকতেছে, 29%কে নিয়ে ভোট। এই ভোটের যদি নির্বাচনও করে সেটা কি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে? কোনো জায়গায় রিকগনিশন পাবে? আর এই জাতীয় একটা বানোয়াট, সাজানো,
96 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন, এটা করার জন্য সশস্ত্র বাহিনী কি সায় দেবে, সাহায্য করবে? অনেকে বিশ্লেষকের ধারণা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ধারণা, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এই ঝুঁকি নেবে না। এই জাতীয় সাজানো, অগ্রহণযোগ্য, একপাক্ষিক নির্বাচনে তার পার্টি হতে চাইবে না। তো তারা যদি না থাকে, তাতে ইউনূসের পাহারা দেওয়ার তো লোক নাই, তার তো আর নিজস্ব কোনো লোক নাই। তার পাহারাদার তো সশস্ত্র বাহিনী, পুলিশেরা। তার তো আর কোথাও এনজিওর কিছু লোক আছে, সেই লোকটা তো আর পাহারা দিতে পারবে না। তারা তো আর নির্বাচন হতে পারবে না। পর্যালোচনা আমরা এখানে আসতে পারি, ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হচ্ছে না, এটা বিশ্লেষকদের ধারণা, এবং তারা মনে করেন 90% ধারণা যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কোনো কারণ নেই। সেজন্য ইউনূসের একটা অজুহাত লাগবে, তিনি বলবেন দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে, জুলাই সংস্কার এটা বাস্তবায়ন হয় না, ইত্যাদি ইত্যাদি। আর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত জাজমেন্ট এসে গেলে আইনসঙ্গতভাবেই ইউনূস থাকতে পারবেন না। যদিও আইন অনুযায়ী ইউনূস থাকার এমনিও বর্তমান অবস্থান নাই। বড় ধরনের হামলা ও সহিংসতার আশঙ্কা করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। শিক্ষা প্রতিষ্ঠানের পর তৈরি পোশাক কারখানায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন কারখানা কর্মী। জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়েছে সন্ত্রাসীরা। রাজধানীতে পুলিশের উপর আক্রমণ করেছে কিশোর গ্যাং। দুর্গাপূজার আয়োজন শুরু হতে না হতেই গাইবান্ধায় প্রতিমাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চলমান মব সন্ত্রাসের মধ্যে সংঘাতময় দেশে এসব ঘটনায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ। আবার ডাকসু নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এবং এক নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। একের পর এক এমন রক্তক্ষয়ী ও সহিংসতার ঘটনার মধ্যে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো সহসাই বড় আকারে মাঠে নামতে পারে এমন খবর আছে গোয়েন্দাদের কাছে। সব মিলিয়ে গোয়েন্দাদের আশঙ্কা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে। সে কারণে কন্ট্রোল রুম থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকার বার্তা পেয়েছে রাজধানী ঢাকা সহ সারা দেশের পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভা শেষে এমন বার্তা দেওয়া হয়েছে। গত 28 আগস্ট থেকে সরকার ও প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি। প্রশ্ন হলো, কেন এমন নিয়ন্ত্রণহীন অবস্থা? কেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলের প্রতিটি দিন এমন অস্থিরতা, অনিশ্চয়তার মধ্যে দিন পার করতে হচ্ছে বাংলাদেশের? পুলিশের সূত্রগুলো বলছে, নির্বাচন নিয়ে রাজনৈতিক অবিশ্বাস বেড়ে যাওয়ায় সহিংস ঘটনা আরো বাড়তে পারে। থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যবহার এবং জেল পলাতক জঙ্গিদের দিক থেকে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়ে গেছে। এমন পরিস্থিতিতে দিকবিদিক শূন্য হয়ে পড়েছেন অধ্যাপক ইউনূস ও তার ঘনিষ্ঠজনরা। একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চায়, এমন রব তুলে যে আর কাজ হবে না সেটিও বুঝে গেছে তারা। তার কারণও বেশ চমক জাগানো। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 28 আগস্ট বুয়েটের শিক্ষার্থীদের উপর ব্যাপক লাঠিচার্জ করেছিল পুলিশ। তারপর দিন জাতীয় পার্টির অফিসে মব সন্ত্রাস করতে যাওয়ায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বেদম মার দেয় সেনা ও পুলিশ। এমন লাঠিচার্জে সরকার মিত্রদের কাছে মুখ রাখতে গিয়ে সেনাবাহিনীর লাইন অফ অ্যাকশনের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল। সরকারি মিত্ররা প্রকাশ্যে সেনাবাহিনী ও সেনা প্রধানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। সেনা সদরের সাথে যমুনার দূরত্ব তাতে আরো বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনা প্রধানের সাথে বৈঠকের খবরে বিবৃতি দিয়েছে সরকার, কিন্তু মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সরকারের দুজন সিনিয়র উপদেষ্টা বলেছেন, গত বছর আগস্টের শুরুতে সেনাবাহিনী একই ধরনের বিবৃতি দিয়েছিল। গত বছরের 23 আগস্ট সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠান শেষে বলা হয়েছিল, যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সব সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। তখন জানমাল রক্ষায় সেনাবাহিনী নামিয়েছিল তৎকালীন সরকার, ফলে তার সেই নির্দেশনা সরকারের নির্দেশ বাস্তবায়নই তা মনে হয়েছিল। কিন্তু পরে জানা যায় ওই অনুষ্ঠানে সেনা কর্মকর্তারা ভিন্ন কথা বলেছিলেন। তারা সরকারের নির্দেশ মানতে আর রাজি ছিলেন না। অথচ তার পরদিনও আইএসপিআর এর বরাতে আসা বিবৃতিতে আওয়ামী লীগ সরকার আরোপিত কারফিউ মেনে চলতে জনসাধারণকে
আহ্বান জানিয়েছিল সেনাবাহিনী। তাতে বলা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করে যাবে। অথচ তার পরদিন পাশার টান উল্টে গেলে সংবিধান মূল্যহীন হয়ে পড়ে, কিন্তু সেই প্রক্রিয়ায় সহযোগিতা করে যেতে হচ্ছে সেনাবাহিনীকে। 1 সেপ্টেম্বর সরকারের সিনিয়র কয়েকজন উপদেষ্টার বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়। চট্টগ্রাম, রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয় হঠাৎ করে উত্তপ্ত হয়ে পড়ায় চিন্তিত হয়ে পড়ে সরকার ঘনিষ্ঠরা। চট্টগ্রাম ও রাজশাহীর পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলেও 2 সেপ্টেম্বর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দিন ঢাকা ময়মনসিংহ রেল লাইন অবরোধ করে রাখে। এর মধ্যে 1 সেপ্টেম্বর রাতে জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির বা জাকপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপর হামলা হয়েছে। হামলাকারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় তার উপর হামলা হয়। তার কয়েক ঘন্টা পর রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় অপরাধীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। দেশের নানামুখী অস্থিরতার মধ্যে এখন নতুন উদ্বেগ তৈরি করছে দুর্গাপূজার প্রস্তুতির উপর আঘাত। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর গত বছরও ঘটেছিল বিভিন্ন ঘটনা, এবারও দেখা যাচ্ছে অপ্রীতিকর ঘটনার আলামত। 1 সেপ্টেম্বর এসব ঘটনার পর 2 সেপ্টেম্বর ভোরের আলো ফুটতেই উত্তাল হয়ে পড়ে নীলফামারী জেলার উত্তরা ইপিজেডে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয় সকালে। এ সময় ভেঞ্চুরা লেদার ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিক হাবিব ইসলাম গুলিতে মারা যান। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় হয় শ্রমিকদের সংঘর্ষ। শ্রমিকেরা নীলফামারী সৈয়দপুর সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সারাদিনই এলাকায় ছিল তীব্র উত্তেজনা। গার্মেন্টসের এই ঘটনার পর সরকারের চিন্তা আরো বেড়েছে, কারণ অধ্যাপক ইউনূসের শাসনামলে দেশের গার্মেন্টস খাত আর শ্রমিকরা সবচেয়ে বেশি শোষণের শিকার হয়েছে। এই খাতের শ্রমিকদের মধ্যে প্রচন্ড ক্ষোভ আছে। দেশের শ্রমিক নিরাপত্তার ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেদার স্টাডিজ বা বিলসের এক প্রতিবেদনে। গত এপ্রিলে তাদের এক প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রে সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি যে নাগালের বাইরে চলে গেছে এটি সরকারের উপর মহল বুঝতে পারছে। মব সন্ত্রাস ঠেকাতে হলে সরকারকে তার মিত্রদের বিরুদ্ধে কঠোর হতে হবে, কিন্তু সেটি করতে গেলে সরকার উল্টো পুলিশ ও সেনাবাহিনীকে দোষ দিচ্ছে। কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, যা ঘটছে তার বেশি কিছু হওয়ার আশঙ্কা করছে গোয়েন্দারা। এর 3টি কারণ আছে। প্রথমত, নির্বাচন নিয়ে সরকারের মিত্রদের মধ্যে অস্থিরতা বেড়েছে। দ্বিতীয়ত, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো বড়সড় শোডাউন করতে পারে। তৃতীয়ত, গত সরকারের 2জন সিনিয়র উপদেষ্টা বলেছেন, সরকারের হাত থেকে তার মিত্ররা ছুটে যাওয়ায় পরিস্থিতি বেশি ঘোলাটে হয়ে গেছে। নির্বাচন নিয়ে পরিস্থিতি সরকারের নাগালের মধ্যে নেই। এতদিন সরকারের 2 বড় মিত্র ছিল জামাত ইসলামী ও কিংস পার্টি এনসিপি। 26 আগস্ট বিএনপির সাথে জামাতের বৈঠক ব্যর্থ হয়েছে। তারপর থেকে নানা ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। অধ্যাপক ইউনূস এনসিপির সাথে বিএনপির সমঝোতার চেষ্টা করেছেন। 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এনসিপির এক গ্রুপ সে প্রচেষ্টা শুরু করেছে, কিন্তু এনসিপির জামাতপন্থী নেতারা এই সমঝোতা করতে রাজি নয়। এরই মধ্যে ঐকমত্য কমিশন প্রায় প্রতিদিনই বৈঠকে বসছে অনানুষ্ঠানিকভাবে, কিন্তু কোনো বিষয়ে তাদের মধ্যে ঐকমত্য হচ্ছে না। পিয়ার পদ্ধতি, গণভোট কিংবা গণ অধিকার পরিষদ নির্বাচন, এসব নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারছে না। সবশেষ খবর হলো, ঐকমত্য কমিশন বিএনপির চাওয়া অনুযায়ী জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে কোনো শর্ত না রেখে সনদটি চূড়ান্ত করতে যাচ্ছে। আর এই খবরে বেজায় চটেছে জামাত ইসলামী। দলটি শঙ্কিত তাদের ভবিষ্যৎ নিয়ে। সূত্রমতে অন্তত 16টি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ আছে জামাতের হাতে। জামাত সমর্থকরাই এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ পদগুলো তাদের সমর্থকরা দখল করে আছেন। মাঠ প্রশাসনও একই অবস্থা।
ব্যবসা বাণিজ্য তাদের এক ধরনের নিয়ন্ত্রণ। দলটি মনে করে বিএনপি ক্ষমতায় গেলে তাদের সবকিছু ওলট পালট হয়ে যাবে, ফলে সরকারের বড় মিত্রই এই মুহূর্তে নির্বাচন চায় না। কিন্তু সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বাইরের শক্তিকে দোষ দিয়ে এক ধরনের আইওয়াশ করানো হচ্ছে। পুলিশের একাধিক সূত্র বলছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান এখন সরকারের মিত্রদের নিয়ন্ত্রণে। সেসব জায়গায় সহিংস ঘটনা ঘটছে, আবার পুলিশকে অ্যালার্টও করছে। কিন্তু সমস্যার সমাধানের জন্য আসল জায়গায় হাত দিচ্ছে না সরকার। প্রশ্ন হলো, সরকার যাই বলছে বাস্তবে ঠিক তার উল্টো কেন ঘটছে? প্রতিটি দিন নতুন নতুন ভয়াবহতার পরেও কোন সুদিনের অপেক্ষায় চেয়ার আঁকড়ে আছেন সরকার উপদেষ্টা? অধ্যাপক ইউনূস ক্ষমতা নেওয়ার সময় বলেছিলেন, বিশৃঙ্খলা হলেই চলে যাবেন। কিন্তু শত শত হাজার হাজার সহিংসতার পরেও তিনি আর তার পারিষদেরা এখন সময় পার করছেন বালিতে মুখ বুজে।